হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইন্ডিয়া অ্যান্ড আইএমএফ টপিকটা কমপ্লিট করে ফেলেছি। আর আমরা আগের ক্লাসেই ঘোষণা করে দিয়েছিলাম যে আজকের ক্লাসটা হবে যে আইএমএফের শেষ ক্লাস। আর ব্রেটনস উডস ইনস্টিটিউশনসের যে টপিকটা, যে বেশ বড় সড়ো টপিকটা ছিল, সেটা আজকে আমাদের ক্লাসে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো নেক্সট ক্লাসে আমরা আরও একটা মেজর বড় টপিক ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের চ্যাপ্টারটা শুরু করব। তো চলো আজকের ক্লাসটাই তো আগে শেষ করে নিই। আচ্ছা, যে আজকের ক্লাসে আমরা পড়বো যে আইএমএফ যেসব কাজ করেছে, যেভাবে পলিসি গ্রহণ করলো, তাতে ওয়ার্ল্ডের কী কী সুবিধা হয়েছে, অ্যাডভান্টেজ কী কী হয়েছে, আর আইএমএফ এখনও পর্যন্ত কী কী কাজ করে সারতে পারেনি, কমপ্লিট করতে পারেনি, তাদের হচ্ছে গিয়ে মোট কথা আইএমএফকে নিয়ে একটু সমালোচনা করা। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখি আমরা যে আইএমএফ কী কী পজিটিভ কাজগুলো করতে পেরেছে। আচ্ছা, এর মধ্যে আসবে আমাদের চারটা পয়েন্ট। প্রথমটা কি? স্টেবিলিটি ইন কারেন্সি এক্সচেঞ্জ রেট। কি বললাম? স্টেবিলিটি ইন এক্সচেঞ্জ রেট, মাল্টিপল এক্সচেঞ্জ রেট, ব্রডেনিং অফ ক্রেডিট স্ট্রাকচার, আর হচ্ছে গ্রোথ ইন দ্য লং রান অফ ডেভেলপিং ইকোনমিজ। আমরা বুঝে আস্তে আস্তে করে আগে ছোটো ছোটো অংশ করে আমরা এটাকে বোঝার চেষ্টা করি। প্রথমে আসি আমরা স্টেবিলিটি ইন এক্সচেঞ্জ রেট। মনিটারি ওভারঅল অন অ্যান এভারেজ যে আইএমএফ 1% যে এক্সচেঞ্জ রেটের যে চেঞ্জটা, সেখানে হচ্ছে অ্যালাউ করছে ভেরিয়েশনটা, যে আজকে এক্সচেঞ্জ প্রতি বছর বছর যে এক্সচেঞ্জ রেটে যে চেঞ্জ হবে, সেটা আইএমএফ 1% এক্সচেঞ্জ রেট চেঞ্জকে অ্যালাউ করছে এটা, এবং এরা সাকসেসও পেয়েছে। আর যে এক্সচেঞ্জ রেটের যে ফ্লেক্সিবিলিটি, সেটাও কিন্তু বজায় রেখেছে এর সঙ্গে পাশাপাশি, কিন্তু অল ওভার 1% এক্সচেঞ্জ রেট চেঞ্জকে অ্যালাউ করছে। এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মাল্টিপল এক্সচেঞ্জ রেটের যে এই সিস্টেমটাকে বর্জন করতে সক্ষম হয়েছে। কি করে? মাল্টিপল এক্সচেঞ্জ রেট হচ্ছে সেটা ট্রানজ্যাকশনের টাইপের উপর নির্ভর করবে এক্সচেঞ্জ রেটটা কেমন হবে। কেমন সেটা আলাদা আলাদা টাইপের ট্রানজ্যাকশন বলতে কি বোঝায়? আমরা ব্যালেন্স অফ পেমেন্ট চ্যাপ্টারে পড়েছি যে কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন অথবা ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন। তো এটা কোনোটা গুডস অ্যান্ড সার্ভিসেসের হচ্ছে গিয়ে উপর ডিপেন্ড করে, কোনোটা গুডসের গিয়ে ট্রানজ্যাকশনের উপর ডিপেন্ড করে, কোনোটা সার্ভিসেস আমি যখন হচ্ছে গিয়ে যে প্রদান করছি তখন হচ্ছে গিয়ে ডিপেন্ড করছে। তার কারেন্ট অ্যাকাউন্ট আর হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনের উপর বেস করে, কোথায় এক্সপোর্ট বেশি হচ্ছে, কোথায় ইম্পোর্ট বেশি হচ্ছে, তার উপর বেস করে এক্সচেঞ্জ রেটকে নির্ধারণ করা। এটাকে বলা হয় মাল্টিপল এক্সচেঞ্জ রেট। কোনো একটা দেশ নিজের সুবিধা হিসেবে এক্সচেঞ্জ রেটটাকে ফিক্সড করা, কিন্তু এটা অন্যায়। অনেক ফরেন ইনভেস্টাররা যারা আছে বা ট্রেডার যারা আছে, তাদের জন্য এটাও অন্যায়। তো এর জন্য আইএমএফ কিন্তু বেশ যথেষ্ট সফল, যে মাল্টিপল এক্সচেঞ্জ রেটকে কমিয়ে নিয়ে আসা, এটা বড় সাফল্য। থার্ডলি, যে ক্রেডিট স্ট্রাকচারকে ব্রড করা। কীরকম? আগে শর্ট টার্ম লোন দেওয়া হতো ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিসের জন্য, কিন্তু এখন সেটা ব্যালেন্স অফ পেমেন্টের ডিসইকুইলিব্রিয়াম বা অসাম্যতাকে সাম্যতায় আনার জন্য, লং টার্মভাবে সাম্যতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। আর যে এখন আইএমএফ ডেভেলপমেন্টের যেসব প্রজেক্ট হয়, ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট বা ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, সেখানেও কিন্তু লোন দেওয়া স্টার্ট করেছে। তাহলে কী কী বললাম? প্রথম হচ্ছে এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি, এক্সচেঞ্জ রেটকে বেশি চেঞ্জ হতে দিচ্ছে না। সেকেন্ডলি, মাল্টিপল এক্সচেঞ্জ রেটকে অবনমন। তারপর থার্ড হচ্ছে ক্রেডিট স্ট্রাকচারকে ব্রড করে দেওয়া। আর ফোর্থলি হচ্ছে ডেভেলপিং যেসব ইকোনমি আছে, যেসব ইন্ডিয়ার মতো ডেভেলপিং কান্ট্রি, হ্যাঁ, এদের গ্রোথকে লং টার্মভাবে গ্রোথ করার জন্য সাহায্য সহযোগিতা করা, হ্যাঁ, এবং এর জন্য লং টার্ম লোনও দেওয়া। ঠিক আছে? তো এই 4 রকম কিন্তু কাজগুলো করতে পেরেছে আইএমএফ। আচ্ছা, এটা আইএমএফের সাফল্য। এবার আমরা আসি আইএমএফ কি করতে পারেনি। ফ্লেক্সিবিলিটি একেবারেই নেই। যদি আমরা যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে বুঝি, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন খুব রিজিডও নয়, আবার খুব বেশি ফ্লেক্সিবলও নয়, এই দুটোর মাঝামাঝি অবস্থায় আছে। তার কি? যে এটা কোয়াশি কি বলবো আমি এটাকে, যে এটা ফ্লেক্সিবল ঠিকই, কিন্তু এর মধ্যে রিজিড স্ট্রাকচারটাও আছে, আবার রিজিডের মধ্যে ফ্লেক্সিবল স্ট্রাকচারও আছে, তাই না? কম্বাইন করা একটা অবস্থা। কিন্তু
আইএমএফ এর ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা হচ্ছে রিজিড হয়ে গেল, মানে একবার যদি কোনো অ্যাক্ট পাস হয়ে যায় বা ডিসিশন মেক হয়ে যায় তাহলে ওটাকে চেঞ্জ করা ভীষণ সমস্যা হয়। আচ্ছা, আর কি, যে র্যাপিড চেঞ্জ করা সম্ভব নয় কোনো একটা হচ্ছে অ্যাক্টকে বা ডিসিশনকে বা কোনো সেকশনকে। এটা গেল ল্যাক ইন ফ্লেক্সিবিলিটি। সেকেন্ডলি, হাই ইন্টারেস্ট রেটস ডেভেলপ, মানে কিছু কিছু মানে নন কনসেশনাল যেসব হচ্ছে লেন্ডিং হয়, আমরা জানি, আমরা পড়েছি যে লেন্ডিং আইএমএফ এর যে ফাইন্যান্স মানে যেভাবে লোন দেয় সেটা দু রকম ভাবে, একটা কনসেশনাল লেন্ডিং আর একটা নন কনসেশনাল লেন্ডিং। তো নন কনসেশনাল লেন্ডিংগুলো উচ্চ সুদের হারে দেওয়া হচ্ছে, তো এটা একটা প্রবলেম। তার মানে কী কী অসুবিধা বললাম? একটা ল্যাক ইন ফ্লেক্সিবিলিটি, সেকেন্ডলি হাই ইন্টারেস্ট রেট, থার্ডলি কন্ডিশনালিটিস। লোন তোমাকে যদি আইএমএফ থেকে নিতে হয় ভীষণ শর্ত মেনটেন করতে হচ্ছে, হ্যাঁ, এই করে লোন নেওয়া খুব মুশকিল হয়ে যায়। তো এটা একটা প্রবলেম, বড় প্রবলেম ধরা যায়। হ্যাঁ, আচ্ছা, ফোর্থভাবে কি, যে এক্সচেঞ্জ রেট রেস্ট্রিকশনকে মানে কি যে তুলে দেওয়া। এবার আমরা আসি এক্সচেঞ্জ রেট রেস্ট্রিকশন বলতে কি বুঝি আমরা। ধরো যে যে কোনো একটা দেশ তার নিজের দেশের সুবিধার জন্য এক্সচেঞ্জ রেটটাকে ফিক্সড করে দিল, সে কোনো একটা পার্টিকুলার পণ্য আমদানি বা রপ্তানির জন্য, অথবা এমনও হতে পারে দেশের কাছে লিকুইডিটি অনেক বেশি, আন্তর্জাতিক বাজারে হচ্ছে লিকুইডিটি ওই কারেন্সির বেশি, কিন্তু এরা এক্সচেঞ্জ রেটটাকে চেঞ্জ করবে না, রেস্ট্রিক্ট করে দিল, হ্যাঁ এইভাবেই তোমাকে নিতে হবে। তো এইভাবে করে আন্তর্জাতিক যেসব ব্যবসায়ীরা বা দেশীয় বাণিজ্যিকরাও এভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, তো এটাকে কিন্তু পুরোপুরি তুলতে পারেনি যে আইএমএফ। তাহলে কী কী সুবিধা, মানে কি, এবার আমরা আসি সুবিধা আর অসুবিধা আরেকবার রিভিশন করে নিই। সুবিধা কী কী করেছে, কি ভালো ভালো কাজ কী কী করেছে? এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি রেখেছে। সেকেন্ডলি, তারপর মাল্টিপল এক্সচেঞ্জ রেটকে মানে কি যে অবনমন করেছে। তারপর ক্রেডিট স্ট্রাকচারকে ব্রডিং করেছে। তারপর ইকোনমি, ডেভেলপিং ইকোনমিগুলোকে মানে গ্রোথ করার চেষ্টা করেছে। এটা গেল চারটা মানে পজিটিভ দিক। এবার আসি যেগুলো কাজ করতে পারেনি, মানে পেন্ডিং রয়ে গেছে, সেগুলো হলো ল্যাক ইন ফ্লেক্সিবিলিটি, হাই ইন্টারেস্ট রেট, খুব বেশি কন্ডিশন আছে, হাই কন্ডিশনালিটিস, তারপর হচ্ছে যে এক্সচেঞ্জ রেটের রেস্ট্রিকশনকে তুলে দেওয়া। ঠিক আছে, তো এই ছিল আমাদের আইএমএফ এর সংক্রান্ত সমস্ত তথ্য, যতটা আমি সম্ভব পেরেছি আমি দেওয়ার। তো তোমরা যদি মনে করো যে আরও বেশি ইনফরমেটিভ বানাতে হবে, আরও বেশি ডিটেইলে বানাতে হবে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাহলে লেভেলটাকে আরেকটু আপ করে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক শুরু করবো। বাই।